সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কামিল অনলাইন কোচিং। শ্রেণী নবম, বিষয় ভৌতবিজ্ঞান। আজকে অধ্যায় বল ও গতি, প্রথম পর্ব। আসসালামু আলাইকুম। সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অনলাইন কোচিংয়ে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। গত 13 এপ্রিল থেকে আমাদের মাদ্রাসায় অনলাইন কোচিং চলছে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের তরফ থেকে কিছু সাড়া পাওয়া গেছে, কিন্তু প্রচুর সাড়া পাওয়া দরকার আছে। তোমাদের যাতে লকডাউন পিরিয়ডে পড়াশোনার ক্ষতি না হয়, তার জন্য মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং আমাদের সম্মানীয় সুপারিনটেনডেন্ট শেখ গোলাম মঈনুদ্দিন সাহেবের অনুপ্রেরণায় আমরা তোমাদের পাঠদান করে যাচ্ছি। তোমরা প্রতিটা ক্লাস ভালোভাবে ফলো করবে এবং পড়াগুলো বাড়িতে তৈরি করবে। আর যে অধ্যায়গুলো বা যে সাবজেক্টগুলো তোমাদের পড়া ঠিক মতন হচ্ছে না, আমি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানে বল ও গতি অধ্যায় পড়াবো। বল ও গতি অধ্যায়ে আজকে আমি প্রথমে পড়াবো স্থিতি ও গতি কাকে বলে। আমরা চারপাশে যে সকল বস্তু দেখতে পাই, তাদের মধ্যে কতগুলি বস্তু স্থির, আবার কতগুলি গতিশীল বস্তু। উদাহরণস্বরূপ বলা যায় যে চেয়ার, টেবিল, গাছপালা, বাড়ি, দোকান ইত্যাদি স্থির বস্তু, কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সকল বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না। আবার চলন্ত বাস, চলন্ত ট্রেন, সাইকেল, উড়ন্ত পাখি, নদীতে প্রবহমান জলরাশি ইত্যাদি সচল অথবা গতিশীল বস্তু, কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সকল বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। কোনো স্থির অথবা গতিশীল বস্তুর স্থিতিশীলতা বা গতিশীলতা আমরা কোনো নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে নির্ণয় করে থাকি। এই নির্দিষ্ট বস্তুটিকে বলা হয় নির্দেশতন্ত্র। যেমন পৃথিবীকে স্থির ধরে নিয়ে যখন পৃথিবী পৃষ্ঠের সকল বস্তুর স্থিতিশীলতা অথবা গতিশীলতার পরিচয় বিচার করা হয়, তখন পৃথিবী একটি নির্দেশতন্ত্র। এখন আমি শেখাবো স্থিতি এবং গতির সংজ্ঞা। স্থিতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে অথবা তুলনায় যে সকল বস্তুর অবস্থানের কোনো রকম পরিবর্তন হয় না, সেই সকল বস্তুকে স্থির বা অচল বস্তু বলে। বস্তুগুলির এই ধর্মকে স্থিতি বলে। যেমন চেয়ার, বাড়ি, পাহাড় পর্বত ইত্যাদি। গতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে অথবা তুলনায় যে সকল বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেই সকল বস্তুকে গতিশীল অথবা সচল বস্তু বলে। বস্তুগুলির এই ধর্মকে বলে গতি। যেমন চলন্ত ট্রেন, উড়ন্ত বিমান, চলন্ত সাইকেল ইত্যাদি। কোনো বস্তুর স্থিতি বা গতি কিন্তু আপেক্ষিক। কোনো পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে তার স্থিতিকে পরম স্থিতি, এবং কোনো বস্তু গতিশীল থাকলে তার গতিকে পরম গতি বলা হয়। পৃথিবীর উপর অবস্থিত সকল বস্তুকে আমরা স্থির বলে মনে করলেও তারা কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয়। পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরছে, তেমনি ওই সকল বস্তুগুলিও পৃথিবীর সঙ্গে ঘুরে চলেছে। একই রকমভাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের কোনো যাত্রী গতিশীল, কিন্তু ট্রেনের মধ্যে এক যাত্রী অপর যাত্রীদের স্থির দেখতে পায়। সুতরাং বলা যায় যে
পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই। কোনো বস্তুর স্থিতি বা গতি তাহলে আপেক্ষিক মাত্র। বুঝতে পারলে? এবার এসো গতির প্রকারভেদ শেখাবো। আমাদের চারপাশের পরিবেশে নানা ধরনের গতিশীল বস্তু আমরা দেখতে পাই। এদের মধ্যে বিভিন্ন ধরনের গতি লক্ষ্য করা যায়। এই সকল গতির মধ্যে উল্লেখযোগ্য হলো চলন গতি, আবর্তন গতি, মিশ্র গতি এবং সরল রৈখিক দোলগতি। চলন গতি কাকে বলে? যদি কোনো গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময় পর সরল অথবা বক্রপথে একই দূরত্ব অতিক্রম করে, তবে সেই বস্তুর গতিকে চলন গতি বলে। চলন গতিকে আবার দুটি বিশেষ ভাগে বিশ্লেষণ করা যায়, যথা সরল চলন গতি আর বক্র চলন গতি। সরল চলন গতি কোনো সরলরেখা বরাবর অথবা কোনো সরলরৈখিক পথে সম্পাদিত চলনকে বলা হয় সরল চলন গতি। যেমন সরলরেখা বরাবর বাস, ট্রেনের গতি বা বাধাহীনভাবে পতনশীল কোনো বস্তুর গতি ইত্যাদি হলো সরল চলন গতি। এবারে বক্র চলন গতি। কোনো বক্ররেখা বরাবর সম্পাদিত চলন গতিকে বলা হয় বক্র চলন গতি। যেমন কোনো গাড়ির চাকার উপর অবস্থিত কোনো কণাগুলির গতি হলো বক্র চলন গতি। নাগরদোলার চেয়ারের গতি, এগুলো হলো বক্র চলন গতি। আবর্তন গতি। দেখো, কোনো বিন্দুর বৃত্তের চারিদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে বলা হয় আবর্তন গতি। আবর্তন গতির ক্ষেত্রে বস্তুটি যে বিন্দু অক্ষের চারদিকে আবর্তন করে সেই বিন্দুটি বস্তুর ভিতরে থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে। আবর্তন গতিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বৃত্তীয় গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। বৃত্তীয় গতিটা কি? যখন কোনো বস্তুর গতি কোনো বৃত্তাকার পথ বরাবর সম্পন্ন হয়, তখন সেই বস্তুর গতিকে বলে বৃত্তীয় গতি। যেমন পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করছে বা ঘুরছে, তাহলে পৃথিবীর গতিটা হলো বৃত্তীয় গতি। এক্ষেত্রে সূর্য হলো স্থির বিন্দু এবং পৃথিবী হলো বৃত্তীয় গতি সম্পন্ন একটি বস্তু। ঘূর্ণন গতি। যখন কোনো বস্তু একটি বিন্দু অথবা অক্ষের চারদিকে ঘুরতে থাকে, তখন ওই বস্তুর গতিকে বলে ঘূর্ণন গতি। যেমন পৃথিবীর আহ্নিক গতি মানে দিন রাতের গতি, ঘুরন্ত পাখার গতি অথবা ঘূর্ণায়মান একটা লাট্টুর গতি হলো ঘূর্ণন গতি। এবার মিশ্র বা জটিল গতি বোঝাবো। যখন কোনো বস্তুর চলন এবং ঘূর্ণন উভয় গতি সম্পন্ন হয়, তখন সেই বস্তুর গতিকে বলা হয় মিশ্র বা জটিল গতি। যেমন চলমান সাইকেলের একটা নির্দিষ্ট চাকার নির্দিষ্ট বিন্দুর গতি। এই সকল ক্ষেত্রে একই সঙ্গে চলন এবং ঘূর্ণন গতি এখানে সম্পন্ন হয়। সরলরৈখিক দোলগতি। দোলগতি বলতে কোনো বস্তু কণার এদিক ওদিক যাতায়াতকে বোঝায়। আবার পর্যাবৃত্ত গতি বলতে বোঝায় কোনো বস্তু কণার এমন গতি যা নির্দিষ্ট সময় অন্তর পর্যাবৃত্ত হয়। যে বিশেষ ধরনের গতিতে একটি বস্তু কণা একটি নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক একটি সমবিস্তুর সাপেক্ষে সরলরৈখিক পথে চলাচল করে, সেই বিশেষ ধরনের গতিকে বলে সরলরৈখিক দোলগতি। এই দোলগতির ক্ষেত্রে কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল সর্বদা কণাটিকে একটি সাম্যাবস্থানের দিকে টেনে আনতে চায়। সাম্যাবস্থান থেকে কণাটি যত দূরে যায়, তত ক্রিয়াশীল বলের মান কমতে কমতে একসময় শূন্য হয়ে যায়।
অর্থাৎ কণার উপর ক্রিয়াশীল বল সর্বদা সাম্যাবস্থানের দিকে টেনে আনতে চায়, ফলে বলের মানও যথারীতি বাড়তে বাড়তে ঠিক সাম্যাবস্থানে এসে সর্বোচ্চ হয়। যেমন দোলক ঘড়ির পেন্ডুলামের গতি, দোলনার গতি, কম্পনশীল ষোড়শলাকার গতি ইত্যাদি। এখানে দেখো একটা চিত্রে একটা সরলরৈখিক দোলক গতি দেখানো হয়েছে। এখানে এ বিন্দু থেকে একটা পিণ্ড ঝোলানো হয়েছে। বি সি ডি হলো এই পিণ্ডের বিভিন্ন অবস্থান, এ বি হলো পিণ্ডটির সাম্যাবস্থান। এবার বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির পার্থক্যটা আমি বোঝাবো। বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুটি একটা বৃত্তাকার পথ ধরে ঘোরে, আর ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে পুরো বস্তুটাই এক জায়গায় দাঁড়িয়ে ঘুরছে। বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্রটা বস্তুর বাইরে থাকে, ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্রটি বস্তুর মধ্য দিয়ে যায়। এই পার্থক্যটা তোমরা পড়বে। এবারে গতির সমীকরণ পড়তে গেলে আমাদের কিছু কিছু সংজ্ঞা মুখস্থ করতে হবে, যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন ইত্যাদি আমাদের পড়তে হবে। এখন প্রথমে আমি বলবো সরণ কাকে বলে। কোনো বস্তুকণা যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে সেই স্থান পরিবর্তনকে বস্তুকণার সরণ বলে। সরণের পরিমাপ তাহলে কি? গতিশীল বস্তুকণাটির প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বই হলো সরণের পরিমাপ। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হলো কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুকণাটির স্থান পরিবর্তন ঘটলে মোট পথের দৈর্ঘ্যকে তার অতিক্রান্ত দূরত্ব বলা হয়। কোনো গতিশীল বস্তুর সরণ কেবলমাত্র ওই বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। বস্তুটি কোন পথ বরাবর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যায় তার উপর নির্ভর করে না। অর্থাৎ সরলের মান এবং অতিক্রান্ত পথের দৈর্ঘ্য আলাদা হতে পারে। সরণ তাহলে কোন ধরনের রাশি? সরল ভেক্টর রাশি না স্কেলার রাশি? সরণ প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাই সরণ একটি ভেক্টর রাশি। সরণের মান আছে এবং দিকও আছে। এবার সরণের একক নিয়ে আলোচনা করব। সরণের একক হলো দৈর্ঘ্যের একক। সিজিএস পদ্ধতিতে সরণের একক হলো সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে সরণের একক হলো মিটার। এবার আমি একটা গাণিতিক উদাহরণ দিচ্ছি। একটি বস্তুকণা এ বিন্দু থেকে পূর্ব দিকে 8 মিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছলো এবং তারপর উত্তর দিকে 6 মিটার গিয়ে সি বিন্দুতে পৌঁছালো। তাহলে বস্তুকণাটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এই সমস্যা দেখো, প্রাথমিক অবস্থান হলো এ, অন্তিম অবস্থান হলো সি। তাহলে এ বি সমান 8 মিটার, বি সি সমান 6 মিটার। এ সি হলো বস্তুকণার সরণ। দেখো, ত্রিভুজ এ বি সি একটি সমকোণ ত্রিভুজ, সুতরাং এ সি হলো ত্রিভুজের অতিভুজ। আর সরণ তাহলে এ সি সমান সমান কত হবে? সরণ এ সি সমান সমান √/ab²
প্লাস বিসি স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান সমান 2/64 প্লাস 36 সমান সমান 10 মিটার। তাহলে বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব হলো 8 প্লাস 6, অতিক্রান্ত দূরত্ব কিন্তু সরণ হলো এসি 10 মিটার। এখানে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ তাহলে আলাদা হলো। বস্তু কণার সরণের মান সর্বদা অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা কম হয় বা সমান হতে পারে, কিন্তু বলা যায় যে বস্তু কণার সরণ সব সময় লেস দ্যান ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। এবার এসে শূন্য সরণের ধারণায় আসি। সরণের মান কখনো শূন্য হতে পারে? হ্যাঁ, সরণের মান শূন্য হতে পারে। কোনো ব্যক্তি যদি যাত্রা শুরুর স্থানে তার যাত্রা শেষ করে, অর্থাৎ ওই ব্যক্তির প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান যদি একই হয়, তাহলে ওই নির্দিষ্ট সময়ে ব্যক্তির সরণ শূন্য হবে। তাহলে সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য করি একটু। এখানে একটা ছক করে নেই প্রথমে, এইভাবে সরণ এবং দূরত্ব। তোমাদের বইতে আছে প্রথম পার্থক্য, কোনো নির্দিষ্ট দিকে একটি গতিশীল বস্তুকণার প্রাথমিক ও শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব হলো সরণের পরিমাপ। আর কোনো গতিশীল বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী মোট যে পথটা, সেই মোট পথটা হলো অতিক্রান্ত দূরত্ব। 2 নম্বর পার্থক্য, গতিশীল বস্তুকণার সরণ শূন্য হতে পারে, কিন্তু দূরত্ব কখনো শূন্য হতে পারে না। মোট অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। এবার 3 নম্বর পার্থক্য, সরণের মান অভিমুখ 2 আছে, তাই সরণ একটি ভেক্টর রাশি। আর দূরত্বের কেবলমাত্র মান আছে, কিন্তু কোনো অভিমুখ নেই, তাই দূরত্ব একটি স্কেলার রাশি। এবার আমরা পড়ব দ্রুতি কাকে বলে। কোনো গতিশীল বস্তুর গতির কোনো নির্দিষ্ট অভিমুখ না থাকলে তখন ওই বস্তুর গতি বোঝাতে দ্রুতি শব্দটি আমরা ব্যবহার করে থাকি। দ্রুতি হলো সময়ের সাপেক্ষে বস্তুকণার অবস্থান পরিবর্তনের হার। তাহলে দ্রুতি সংজ্ঞা দিতে পারি আমরা। দ্রুতি কাকে বলে? সরল অথবা বক্রপথে কোনো বস্তুকণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুকণার দ্রুতি বলে। একটি বস্তুকণা টি সেকেন্ডে মনে করো এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে দ্রুতি কি হবে বস্তুকণার? বস্তুকণার দ্রুতি হবে এস বাই টি, অর্থাৎ দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতির মাত্রা কি তাহলে? দ্রুতির মাত্রা এটা যদি এল হয়, এটা যদি টি হয়, তাহলে মাত্রা হবে এল টি মাইনাস 1। দ্রুতির একক এবারে সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি কোন ধরনের রাশি? দ্রুতির ক্ষেত্রে কেবলমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাই দ্রুতি একটি স্কেলার রাশি। দ্রুতির প্রকারভেদ। দ্রুতি মোট 4 প্রকার হতে পারে, যেমন সমদ্রুতি, অসমদ্রুতি, গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি। সমদ্রুতি, কোনো গতিশীল বস্তুকণা যদি সরল অথবা বক্রপথে সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তবে গতিশীল বস্তুকণার দ্রুতি হবে সমদ্রুতি।
যেমন ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, এরা সমান সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাই এদের দ্রুতি হলো সমাদ্রুতি। অসমাদ্রুতি: কোনো গতিশীল বস্তুকণা যদি সরল অথবা বক্রপথে সমান সময়ে সমান সমান পথ অতিক্রম করতে না পারে, তবে সেই বস্তুকণার দ্রুতি হবে অসমাদ্রুতি। যেমন অভিকর্ষের টানে নিচের দিকে পড়ন্ত বস্তুর দ্রুতি, ব্রেক কষার গাড়ির দ্রুতি ইত্যাদি। এবারে গড় দ্রুতি: অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তুকণার দ্বারা নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা বস্তুকণাটির গড় দ্রুতি পাব। তাহলে গড় দ্রুতি হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গড় দ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হলো গড় দ্রুতি পাওয়া গেল। তাৎক্ষণিক দ্রুতি: গতিশীল বস্তুকণার যে কোনো মুহূর্তে বা গতিপথের যে কোনো বিন্দুতে তার যে দ্রুতি হয় যে কোনো একটা বিন্দুতে, তাতে ওই মুহূর্তে বা ওই বিন্দুতে কণার তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। এবারে বেগ। দেখো, একক সময়ে কোনো বস্তুকণা যে বস্তুকণার যে সরণ হয় তাকে বস্তুকণার বেগ বলে। বেগের সংজ্ঞা তাহলে কি হবে? কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলা হয়। টি সময়ে যদি বস্তু সরণীয় হয়, তাহলে বেগ সমান সমান এস বাই টি সমান বেগ, তাহলে সরণ বাই সময়। তাহলে বেগ কোন ধরনের রাশি হলো? সরণ নির্দেশ করতে যেমন মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাই এখানে সরণ আছে বলে এটা মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে, তাই বেগ একটি ভেক্টর রাশি। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার বেগের মাত্রা কি হবে? এখানে দেখা যাচ্ছে বেগ হলো সরণ এবং সময়ের অনুপাত, তাহলে এটা হচ্ছে এল দৈর্ঘ্য আর এটা হচ্ছে টি সমান সমান উইদিন সার্কেল ব্যবহার করতে পারি এল টি -1। এবার বেগের একক হবে, বেগ সমান সমান জানি আমরা এস বাই টি। তাহলে হবে মিটার সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। এখানে বেগও 4 প্রকার হবে: সমবেগ, অসমবেগ, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। কোনো বস্তুকণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে সেই বেগ সম্পন্ন বস্তুকে আমরা বলি সমবেগ সম্পন্ন বস্তু। অসমবেগ কাকে বলে? সরণের মতো কোনো গতিশীল বস্তুকণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে না পারে বা কোনো বেগ দিক পরিবর্তন হয়, তাহলে তাকে বলা হবে অসমবেগ সম্পন্ন বস্তু। এখানে বস্তুকণার সরণ বাড়া কমা হতে পারে, আবার দিকও পরিবর্তন হতে পারে। এই রকম ক্ষেত্রে বস্তুর বেগ হবে অসমবেগ। একটি পতনশীল বস্তুর বেগ ক্রমশ বৃদ্ধি পায়, তাই পতনশীল বস্তুর বেগটা হলো অসমবেগ। গড় বেগ। এবারে কোনো পতনশীল বস্তুকণার বেগ অসম হলে গড় বেগ নির্ণয় করা হয়। কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুকণার নির্দিষ্ট সময়ের ব্যবধানে মোট যে সরণ হয় তাকে মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুটির গড় বেগ পাওয়া যায়। অর্থাৎ গড় বেগ সমান মোট সরণ বাই
মোট সময়। কোনো গতিশীল বস্তুকণার বেগ যদি হঠাৎ পরিবর্তিত হয় তবে কোনো নির্দিষ্ট মুহূর্তে বা নির্দিষ্ট অবস্থানে বেগ জানার প্রয়োজন হয়। এই বেগটি হলো তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগের তাহলে সংজ্ঞা, এখানে তাৎক্ষণিক বেগের একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। কোনো গতিশীল বস্তুকণার বেগ যদি হঠাৎ পরিবর্তিত হয় তবে কোনো নির্দিষ্ট মুহূর্তে বা নির্দিষ্ট অবস্থানে বেগ জানার প্রয়োজন হয়। এই বেগই হলো বস্তুটির তাৎক্ষণিক বেগ। দ্রুতি এবং বেগের পার্থক্য। দ্রুতি এবং, এখানে অনেকগুলি দেওয়া, তোমাদের বইতে 5টা দেওয়া রয়েছে, 13 পৃষ্ঠা তোমরা পেয়ে যাবে। এখানে 5টা পার্থক্য দেওয়া রয়েছে। এই 5টা পার্থক্যের মধ্যে অন্তত 3টে তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের এখানে কাজ মিটে যাবে। এবার এসো একটা প্রশ্ন, সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু কি সমবেগ সম্পন্ন হতে পারে? আমরা জানি যে দ্রুতির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। যদি দ্রুতির মান সর্বদা একই থাকে তবে কণাটি সমদ্রুতি সম্পন্ন। সমদ্রুতি সম্পন্ন কণার অভিমুখ পরিবর্তিত হতে পারে, আবার বেগের মান এবং অভিমুখ 2 আছে। কোনো কণা সমদ্রুতি সম্পন্ন হলেও তার গতির অভিমুখ পরিবর্তিত হলে তা সমবেগ সম্পন্ন হবে না। তাহলে বক্ষপথে চলার জন্য বস্তুকণাটির দিকের পরিবর্তন সর্বদা হতে থাকে, অর্থাৎ তখন বস্তুকণার বেগ সম হয় না। সুতরাং বলা যায় যে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তুকণা বেগ সমবেগ সম্পন্ন, বস্তুকণাটি সমবেগ সম্পন্ন না হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখতে হবে। কোনো বস্তুকণা যখন অসমদ্রুতি নিয়ে কোনো নির্দিষ্ট স্থান থেকে চলতে শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে আসে, তখন বস্তুটির প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি একই হয় তাহলে সরণ 0 হয়। এক্ষেত্রে বস্তুটির গড় বেগ 0। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুকণাটির গড় দ্রুতি পাওয়া যাবে। অর্থাৎ বলা যায় যে কোনো বস্তুকণার গড় বেগ 0 হলেও গড় দ্রুতি একটা থাকতে পারে। আজ এই পর্যন্ত। বল ও গতি অধ্যায়টি একটা বড় অধ্যায়, আর 2টি পর্বে আমরা অধ্যায়টি শেষ করতে পারবো আশা করি। পরের দিন আমরা শেখাবো ত্বরণ কাকে বলে, সমত্বরণ, অসমত্বরণ, গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। এবারে শেখাবো মন্দন, ত্বরণ এবং মন্দনের উপর কয়েকটা অঙ্ক এখানে আছে। রিজনাইটিক সূত্র প্রয়োগ করে এগুলো আমি সমাধান করাবো। আর তারপরে আছে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো আমরা তৃতীয় দিনে পড়াতে পারবো। তাহলে আজ একটা পর্ব হয়ে গেল, আর 2টো পর্বে অধ্যায়টি শেষ করতে পারবো। আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।